আসসালামু আলাইকুম। আমন্ত্রণ চ্যানেল সংবাদের সঙ্গে আছি হৃদয় হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। যারা ধমক দিয়ে বলেন নির্বাচন হবে না, তারা জনগণের চাওয়া ভেবেছেন কিনা বিএনপির প্রশ্ন। দু একটি দল পরিস্থিতি জটিল করতে চাচ্ছে অভিযোগ। আরপিও সংশোধনীতে সব আসনে না ভোটের সুযোগ রাখা উচিত মনে করেন বিশেষজ্ঞরা। সশস্ত্র বাহিনীকে অন্তর্ভুক্ত করায় ভোটারদের আস্থা বাড়ার প্রত্যাশা। সামাজিক ব্যবসা প্রসারে মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডক্টরেট ডিগ্রিতে ভূষিত প্রধান উপদেষ্টা। তরুণদের কর্মসংস্থান সৃষ্টির তাগিদ। এবং সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে খুলনার উপকূলে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় সহায়ক হবে প্রত্যাশা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না বলে এনসিপি নেতাদের হুঁশিয়ারির প্রতিক্রিয়ায় বিএনপি নেতারা বলেছেন, যারা ধমক দিয়ে বলে নির্বাচন হবে না, তারা কি একবার ভেবে দেখেছেন জনগণ এটা চায় কিনা? তারা বলেন, গণতন্ত্রের জন্য নির্বাচনই একমাত্র পন্থা। নির্বাচনে পিআর পদ্ধতি সহ অন্য ইস্যু এনে দু একটি রাজনৈতিক দল পরিস্থিতি জটিল করতে চাচ্ছে বলে মন্তব্য করেন তারা। রাহুল রায় রিপোর্ট। শনিবার ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের সম্মেলনে নতুন নেতৃত্ব বেছে নিয়েছেন প্রতিনিধিরা। সকালে নতুন কমিটির সবাইকে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানান ড্যাবের সাবেক নেতা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক AZM জাহিদ হোসেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথাও বলেন তিনি। যারা আজকে ধমক দেন নির্বাচন হতে দিবেন না, তারা কি ভেবে দেখেছেন জনগণ কি এটা চায়? মনে রাখবেন, ঢাকা বিশ্ববিদ্যালয় যখন জুলাই 24-এ বন্ধ হয়ে গিয়েছিল, তখন ছাত্র জনতা, রাজনৈতিক নেতৃবৃন্দ সবাই ঐক্যবদ্ধভাবে সেই আন্দোলনকে টেনে নিয়ে গেছে। ঐক্যবদ্ধ ছাত্র জনতার আন্দোলন, কোনো একক গোষ্ঠীর এই আন্দোলন নয়। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সংবাদ সম্মেলনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে শুক্রবার মসজিদ ও দলীয় কার্যালয়ে দোয়া মাহফিলের কর্মসূচি ঘোষণা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কথা বলেন নির্বাচন সহ রাজনৈতিক ইস্যুতেও। প্রয়োজনীয় সংস্কারের তো চলছে, বিভিন্ন কমিশন হয়েছে, তারা সুপারিশ দিচ্ছেন, তাদের মতামত দিচ্ছেন, তার উপরে ডিবেট ডিসকাশন হচ্ছে। এখনও তো 4 মাস 5 মাস বাকি আছে, এগুলো সব চূড়ান্ত হতে তো বেশি সময় লাগবে না। তো তারপরেও যখন একটা নতুন ইস্যু যোগ করা হয়, এই ইস্যুটা হচ্ছে নিশ্চয়ই জটিলতা তৈরি করার জন্য। বিএনপি নেতারা বলেছেন, সবারই উচিত ঐক্যবদ্ধভাবে গণতন্ত্রের পথ উন্মোচন করা। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। নির্বাচন বিশেষজ্ঞরা বলেছেন, কেবল একক প্রার্থী নয়, আরপিও সংশোধনীতে সব আসনে না ভোটের সুযোগ রাখা উচিত। তা না হলে ভোটাররা বঞ্চিত হবেন। আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনীকে অন্তর্ভুক্ত করায় ভোটারদের আস্থা বাড়বে বলেও মত তাদের। আর নিজ প্রতীকে নির্বাচন করার বাধ্যবাধকতা রাখায় নাম সর্বস্ব দল আর বিজয়ী হতে পারবে না, এমনটাই মনে করেন বিশ্লেষকরা। নাজিব বেকার রিপোর্ট। সোমবার আরপিও সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়া চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। খসড়ায় আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনী বিভাগকে অন্তর্ভুক্ত করা হয়েছে। কোনো একটি আসনে মাত্র একজন প্রার্থী থাকলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত না করে এতে না ভোট প্রদানের বিধান ফিরিয়ে আনা হয়েছে। কোনো একটা আসনে যদি 5 জন প্রার্থী থাকে, আমি একজন ভোটার, আমার যদি 5 জনকে পছন্দ না হয়, তখন আমি তো না ভোট খুঁজবো। এটা আমার অধিকার। কাজে আমার কাছে মনে হয় যে আমাকে সেই অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। কাজে আমি অনুরোধ করব যে এই না ভোটটা যেন সব ক্ষেত্রে, সব আসনের ক্ষেত্রে প্রযোজ্য হয়। ভোটের ফলাফল বাতিলে ইসির ক্ষমতা বাড়ানো হয়েছে খসড়ায়। জোটগতভাবে ভোট করলেও লড়তে হবে নিজ প্রতীকে। খুবই নাম সর্বস্ব দল, সেই দলটাও কিন্তু আমাদের খুব পরিচিত ব্র্যান্ডেড যে সকল প্রতীক আছে, সেই প্রতীকগুলো নিয়ে কিন্তু পাশ করে ফেলে। তো এর ফলে কি ব্যক্তির চেয়ে ওই যে দলীয় প্রতীকটা ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছিল। নির্বাচনের আগে জোট গঠন করা এবং নির্বাচনের আগে জোট গঠন করে প্রতীক ভাগিয়ে নেওয়া যে প্রবণতাটা, এটা কমবে। এটা একটা ভালো দিক, কিন্তু এমনি আলাপ আলোচনা করা দরকার, দেখা দরকার যে আসলে কী লেভেলে এটার প্রবলেম ক্রিয়েট হবে। ভোটের আগেই
প্রার্থীদের হলফনামা যথাযথভাবে যাচাই করতে হবে বলছেন নির্বাচন ও রাজনৈতিক বিশ্লেষকরা। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। মালয়েশিয়ায় 3 দিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বুধবার রাত 9টা 10 ঢাকায় পৌঁছান তিনি। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে গত 10 আগস্ট মালয়েশিয়া যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর আগে স্থানীয় সময় সন্ধ্যা 7:30টায় প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে লাল গালিচা সংবর্ধনা এবং গার্ড অফ অনার দেওয়া হয়। সামাজিক ব্যবসা প্রসারে অনন্য অবদানের জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিয়েছে মালয়েশিয়া ন্যাশনাল ইউনিভার্সিটি UKM। পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তিনি বলেন, চাকরি খোঁজা নয় বরং তরুণদের চাকরি তৈরি করতে হবে। বলেছেন, এমন একটি ভবিষ্যৎ গড়ে তুলতে হবে যেখানে কেউ পিছিয়ে থাকবে না। মোস্তফা মল্লিকার রিপোর্ট। মালয়েশিয়া ন্যাশনাল ইউনিভার্সিটি UKM এর জন্য ব্যতিক্রমী একটি দিন। ইউনিভার্সিটির বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। বিশ্ববিদ্যালয় চত্বরে এলে প্রফেসর ইউনূসকে দেয়া হয় লাল গালিচা সংবর্ধনা। সামাজিক ব্যবসা প্রসারে অনন্য অবদানের জন্য বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের কাছ থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রির সনদ নেন প্রফেসর ইউনূস। এরপর UKM বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেন তিনি। সবসময় তরুণদের বলি, শুধু চাকরি খোঁজো না, চাকরি তৈরি করো। পৃথিবীতে বেশি কর্মীর প্রয়োজন নেই, প্রয়োজন উদ্যোক্তা, সমস্যা সমাধানকারী এবং স্বপ্নদ্রষ্টার, যারা নতুন সুযোগ তৈরি করবে। শুধু নিজের জন্য নয়, আরও অনেকের জন্য। আপনি এমন কিছু শুরু কেন করবেন না যেটা অন্যকে সাহায্য করবে? স্বাস্থ্যসেবা, শিক্ষা, কৃষি অথবা প্রযুক্তি, যাই হোক না কেন। কোন প্রেক্ষাপটে তিনি ক্ষমতায় এলেন তা তুলে ধরেন শিক্ষার্থীদের সামনে। বলেন, সামনেই বাংলাদেশের নির্বাচন। 2024 সালের জুলাই ও আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থান আমাদের জাতীয় পরিচয় এবং ভবিষ্যতের আশাকে নতুন অর্থ দিয়েছে। আমরা নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করছি। সংস্কার আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। আমরা 2026 সালের ফেব্রুয়ারিতে একটি অবাধ, সুষ্ঠু এবং স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠানের জন্য কঠোর পরিশ্রম করছি। এর মাধ্যমে জনগণের প্রকৃত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে পারব। বিশ্বের সম্পদ কয়েকজন ব্যক্তির হাতে উল্লেখ করে ইউনূস বলেন, এটা সবচেয়ে বিপদের কথা। প্রধান উপদেষ্টা বলেন, বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয় থেকে দেয়া এমন স্বীকৃতি তরুণদের স্বপ্নের জন্য কাজ করার দায়িত্ব আরও বাড়িয়ে দেয়। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। জুলাই ঘোষণা এবং জুলাই সনদকে আইনি ভিত্তি দিয়ে নিরপেক্ষ নির্বাচনের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জামায়াত ইসলামী ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ। মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে জামায়াত ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সরকারকে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের আহ্বান জানান। সে সময় তিনি অন্য রাজনৈতিক দলগুলোকেও নিজেদের মধ্যে সংলাপ করার কথা বলেন। ডাক্তার তাহের বলেন, বাংলাদেশ জামায়াত ইসলামী নির্বাচনে যেতে চায়, তবে তার আগে নির্বাচনের জন্য সুষ্ঠু পরিবেশ তৈরি করতে হবে। আসুন ডায়লগ করি, সরকারকে আহ্বান জানাবো, আসুন আমরা ইন্টার পার্টি ডায়লগ করি। অনেকে বলে আপনি অংশগ্রহণমূলক বলেন, এটাকে আওয়ামী লীগকে বুঝান। নো, জনগণের অংশগ্রহণমূলক। আগে 2 বছর তো জনগণ আসতো, ভূতেরা আসতো, ফেতনি আসতো, শয়তান আসতো, ব্যালট বাক্স মানুষ সারা ভর্তি হয়ে যেত। এইবার সেই পরিস্থিতি হলে বাংলাদেশ টিকবে না, স্বাধীনতা টিকবে না।
বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক যতীন সরকার মারা গেছেন। বুধবার বেলা 2:45টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল 89 বছর। ভূমি সারথীর রিপোর্ট। প্রগতিশীল আন্দোলন, বাম রাজনীতি ও মননশীল সাহিত্য চর্চায় সম্পৃক্ত হয়ে অনন্য সাধারণ জীবন পার করেছেন অধ্যাপক যতীন সরকার। 1936 সালের 18 আগস্ট নেত্রকোনার কেন্দুয়ায় জন্মগ্রহণ করেন এই শিক্ষাবিদ। সুদীর্ঘকাল শিক্ষকতার পাশাপাশি অর্ধশতাধিক গ্রন্থের লেখক ও সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। ভূষিত হয়েছেন স্বাধীনতা পুরস্কার, বাংলা একাডেমি সাহিত্য পদকসহ অসংখ্য সম্মাননায়। ছাত্রজীবনে লেখালেখি শুরু হলেও যতীন সরকারের প্রথম বই সাহিত্যের কাছে প্রত্যাশা প্রকাশিত হয় 1985 সালে 50 বছর বয়সে। এরপর একে একে প্রকাশিত হয় তার অর্ধশত বই। সমাজ, অর্থনীতি ও রাষ্ট্র নামে তত্ত্বমূলক ত্রৈমাত্রিক একটি পত্রিকা সম্পাদনা করতেন তিনি। 42 বছরের বেশি সময় শিক্ষকতা পেশায় থেকে 2002 সালে অবসর গ্রহণের পর যতীন সরকার স্ত্রী কানন সরকারকে নিয়ে শিকড়ের টানে চলে যান নিজ জেলা নেত্রকোনায়। কিডনি সংক্রান্ত জটিলতাসহ বার্ধক্যজনিত নানা অসুস্থতা নিয়ে গত জুন মাসে ঢাকার একটি হাসপাতালে যতীন সরকারের অস্ত্রোপচার হয়। এরপর থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। কিছুদিন আগে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার বেলা 2:45টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই পুরোধা। হাসপাতাল থেকে যতীন সরকারের মরদেহ জেলা উদীচী কার্যালয়ের সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের পর নেত্রকোনায় নিজ বাড়িতে নেওয়া হয়। 2 মেয়াদে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর কেন্দ্রীয় সংসদের সভাপতির দায়িত্ব পালন করেন। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধেও ছিল তার অসামান্য ভূমিকা। ভূমি সারথী, চ্যানেল আই। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে ক্ষতিগ্রস্ত পরিবেশের উন্নয়নে সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে খুলনার উপকূলে বৃক্ষরোপণ করছে প্রকৃতি ও জীবন ক্লাব। মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলালিংকের সহযোগিতায় খুলনা জেলা স্কুলের শিক্ষার্থীদের মাঝে গাছের চারাও বিতরণ করা হয়। এমন উদ্যোগ পরিবেশ সচেতন প্রজন্ম করে তোলার পাশাপাশি প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় সহায়ক হবে প্রত্যাশা বিশিষ্টজনদের। ড্যানিয়েল সুজিত বোসের তথ্য ভিডিওচিত্রে আফরোজা হাসের রিপোর্ট। ঘন ঘন ঝড়, জলোচ্ছ্বাস, নদী ভাঙন সহ প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উপকূলীয় জনপদ খুলনা। অনিশ্চিত ভবিষ্যতের দুশ্চিন্তায় ঘুমহীন রাতযাপনকে নিয়তি হিসেবে দেখা উপকূলবাসীকে রক্ষায় প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজ সুরক্ষা বলয় গড়ার উদ্যোগ। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে খুলনা জেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। আমরা শুধু যে ফুল, ফল, ঔষধি উপকরণ পাচ্ছি কিংবা ছায়া পাচ্ছি, অক্সিজেন পাচ্ছি একটি গাছ থেকে, তাই নয়, আমরা কিন্তু এর থেকে এমন একটি উপকার পাচ্ছি যেটা কিন্তু আমরা ভাবতেও পারি না। আমরা যেই সব এলাকায় প্রচুর গাছ লাগাই এবং যেখানে প্রচুর গাছ আছে সেখানে কিন্তু 25% হাঁপানি রোগ বা শ্বাসকষ্ট কমে যায় বাচ্চাদের। সুতরাং বাংলাদেশকে যদি ভালো রাখতে চাই তাহলে কিন্তু সবুজে ছেয়ে ফেলতে হবে বাংলাদেশটাকে। আসুন সবাই হাতে হাত মিলিয়ে এই বৃক্ষরোপণ কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাই। বাংলালিংকের সহযোগিতায় সবুজায়ন অভিযানে উপকূলবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। নতুন প্রজন্মের মধ্যে আমরা যে অভ্যাসটা গড়ে তুলতে চেয়েছি গাছের চারা রোপণের, সেইটার ক্ষেত্রে এক ধাপ আমরা এগিয়ে গেলাম। আমরা নতুন প্রজন্মকে সুন্দর একটা সবুজ পৃথিবী দিতে চাই এবং এই ধরনের প্রোগ্রামে বাংলাদেশের সামনে আরও বেশি করে ইনশাল্লাহ থাকবে বলে আমি আশাবাদ করি। পরিবেশ সচেতনতা বাড়াতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও সবুজ উৎসবের আয়োজন। আমাদের বৃষ্টিপাত এবং নানা প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে। কার্বন ডাইঅক্সাইডের মাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে পৃথিবীতে। গাছ আমাদের অক্সিজেন দেয়, তারপরে বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে। সবুজ ও সুন্দর বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে পরিবেশ সুরক্ষায় সম্পৃক্ত করার বিকল্প নেই বলেন বিশিষ্টজনরা। এই গাছগুলো লাগানোর ফলে আমাদের কার্বন ডাইঅক্সাইড তারা গাছগুলো শোষণ করে নেবে এবং অক্সিজেন মুক্ত করবে, ফলে আমাদের ছায়াশীত আমরা সুন্দর একটি পরিবেশ পাবো। এই গাছগুলো দেওয়া হয়েছে, এর মধ্যে থেকে যদি আমাদের 40-50% চারা গাছ বেঁচে যায়, এটা পরিবেশের জন্য তথা দেশের জন্য অনেক মূল্যবান। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় রোপণ করা বৃক্ষের পরিচর্যায় গুরুত্বারোপ করেন সচেতন মহল।
আফরোজা হাসি, চ্যানেল আই। দেশের অন্য সব শহরের মতোই টাঙ্গাইল শহরের পরিধিও বাড়ছে। দিনে দিনে ভরাট হয়ে যাচ্ছে আবাদি জমি, নদী-নালা ও প্রাকৃতিক জলাশয়। কমছে সবুজের পরিমাণ, যা থেকে সুরক্ষা পেতে এই শহরেও শুরু হয়েছে ছাদ কৃষির চর্চা। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। 1.5-2 দশক আগেও টাঙ্গাইল জেলা শহরের আদালতপাড়া এই এলাকাটি ছিল ফসলি মাঠ। এখন ভবনে ভবনে ভরে গেছে চারপাশ। তবে ভবন নির্মাণ করলেও নিজ আবাসনে সবুজ পরিবেশ ধরে রাখতে ছাদ কৃষির আয়োজন করেছেন ডাক্তার আব্দুস সামাদ। এখানে তো আগে ধান ক্ষেত ছিল, গাছ ছিল, ওগুলি কাটা পড়া মানসিকভাবে একটু হয়ে গেলাম, যেগুলি ধ্বংস হইলো। এগুলো যদি সবুজায়নের জন্য গাছপালা দরকার। প্রথমে আমি শীতের ফুল দেওয়া শুরু করি। আচ্ছা, প্রথম ছিল ফুলের। আচ্ছা, তারপরে আস্তে আস্তে আমি কিছু ফল গাছের। ছোট্ট আয়তনেও শোভা পাচ্ছে বিচিত্র ফল ফসল, যা এগিয়ে নিতে সহযোগিতা করছেন ডাক্তার সামাদের কন্যা এবং তার জামাতা সহ পরিবারের সকলেই। আমি তো আব্বাকে দেখেই শিখলাম। আর আশেপাশে তো স্যার গাছ থাকলে ভালো লাগে, সারাদিন রোগী হসপিটাল। এই পুরো ছাদের ভিতরে তোমার লাগানো গাছ আছে? আমরা গাছ তোমার লাগানো না? এখানে এসে বসলে অনেক ভালো লাগে। এটা একটা রিক্রিয়েশন তো অবশ্যই। আর নিজের হাতে গাছ বুনে সেটা ফল হওয়া কিংবা ফুল ফোটা, এটাও একটা আনন্দের ব্যাপার। এই চিকিৎসক পরিবার বলছেন শহরের ভেতরেও সবুজ বিস্তার ধরে রাখাটা খুব জরুরি। শহরগুলো কেড়ে নিচ্ছে সবুজ আর আবাদি জমি। এর ভেতরে থেকেও যারা ভবন তৈরি করে ছাদটিকে ফেলে না রেখে সবুজের আস্তরণ দিয়ে ঢাকছেন, তাদেরই একজন হচ্ছেন ডাক্তার আব্দুস সামাদ। এটি অন্যদের জন্য হতে পারে অনুকরণীয়। টাঙ্গাইল সদরের আদালতপাড়া থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন বৃহস্পতিবার বেলা 3:05 ফ্রিতে মাতৃ মানুষের ডাক অনুষ্ঠানে। এবার অন্যান্য প্রসঙ্গ। জুলাই গণ অভ্যুত্থানে আসলে 6 আন্দোলনকারীর মরদেহ পোড়ানোর ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় 16 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন হবে কিনা সে বিষয়ে 21 আগস্ট আদেশ দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। মামলায় 16 আসামির অব্যাহতি চেয়ে আসামি পক্ষের যুক্তি উপস্থাপন শেষে আদালত এই কথা জানান। এর আগে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের পক্ষে যুক্তি উপস্থাপন করে প্রসিকিউশন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 মামলার কার্যক্রম চলছে। এদিকে চানখারপুলে আনাস ও ইয়াকুব সহ 6 জনকে হত্যার অভিযোগে করা মামলায় আজও সাক্ষ্য গ্রহণ হয়েছে ট্রাইব্যুনাল 1-এ। পুলিশের গুলিতে ইয়াকুব হত্যার ঘটনা বর্ণনা করে শেখ হাসিনা ও আব্দুল কাদেরের বিচার চেয়েছেন মা রহিমা আক্তার। সকালে 2 মামলার আসামিদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। সংবাদের এই পর্যায়ে বিরতি নিচ্ছি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। গাজায় ইসরায়েলি হামলায় আরও 123 ফিলিস্তিনি নিহত। যুদ্ধ বন্ধ ও দুর্ভিক্ষ মোকাবেলায় জরুরি পদক্ষেপ নিতে পশ্চিমা বিভিন্ন দেশের তাগিদ। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল সংবাদে। বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ উন্নত করতে চাইলে সবার আগে সহিংসতা বন্ধের উদ্যোগ নিতে হবে বলে মনে করেন বিদেশি বিনিয়োগকারীরা। পাশাপাশি রাজনৈতিক স্থিতিশীলতাও দরকার বলে মন্তব্য তাদের। ঢাকায় ফরেন ইনভেস্টর্স সামিটে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ঋণ নেওয়া ও টাকা চাপানোর অর্থনীতিকে বাদ দিয়ে সামনে দেশের অর্থনীতি হবে বিনিয়োগ নির্ভর। পরাগ আজিমের রিপোর্ট। মূলত দেশের পুঁজিবাজারের সম্ভাবনাকে বিদেশিদের কাছে তুলে ধরতে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে ফরেন ইনভেস্টর সামিট 2025। ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেডের আয়োজনে রাজধানীর একটি হোটেলে সামিটে যোগ দেন বিদেশি বিভিন্ন কোম্পানির প্রতিনিধিরা। বাংলাদেশকে তরুণ জনশক্তির উদীয়মান দেশ হিসেবে উল্লেখ করে সহিংসতা সহ বেশ কিছু নেতিবাচক দিকও জানান বিদেশিরা। In order to keep us in your market, you shouldn't be doing things like violence. No violence, please. You know, the moment we see you going out of control, we're going to go back to Japan. And I think one critical point has been in Sri Lanka, they've got the stability back. They had successful elections last year, which was, I think, a turning point for the country. অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন সাবেক বাণিজ্য মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। If we come, we will fully own the capital market. যেহেতু নির্বাচনের খবর ছড়িয়ে পড়েছে, দেশের মধ্যে উদ্যোক্তারা প্রস্তুতি নিচ্ছে,
দেশের বাইরের উদ্যোক্তারা প্রচুর প্রস্তুতি নিচ্ছে। আমরা ওই টাকা ছাপানোর থেকে, ঋণ নেওয়ার থেকে বাংলাদেশের অর্থনীতিকে বিনিয়োগের দিকে নিয়ে যাব আগামী দিনে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী। We are here to deliver a message to all investors that Bangladesh is investable, that the opportunity is real, and that our capital market is getting ready to support and absorb long-term productive investment. অনেকগুলো ইতিবাচক কারণেই সামনে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাড়বে বলে প্রত্যাশা করেন আলোচকরা। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। ড্রোন পরিচালনায় প্রশিক্ষণ নিতে চীনে যাচ্ছে বাংলাদেশের 11 সদস্যের প্রতিনিধি দল। ঢাকায় চীনা দূতাবাস ও সংস্কৃতি মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেছেন, দেশে ড্রোন শোর কার্যক্রম বেড়ে যাওয়ায় এ বিষয়ে তরুণদের বিশেষ প্রশিক্ষণ প্রয়োজন। সুলতানা হিমুর রিপোর্ট। সাম্প্রতিক সময়ে নানা আয়োজনে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ড্রোন শো। ড্রোন শো যেন হয়ে উঠেছে গল্প বলার নতুন এক মাধ্যম। ড্রোন শোতে আয়োজনে আরও দক্ষতা অর্জনের লক্ষ্যে চীনের সাংহাই ও গুয়ানজুতে প্রশিক্ষণে যাচ্ছে বাংলাদেশের 11 সদস্যের প্রতিনিধি দল। আমরা নিজেদের শিল্পীদেরকে তৈরি করতে পারি কিনা, এবং সেটারই ফলশ্রুতি আপনারা আজকে দেখতে পাচ্ছেন 11 জন যাচ্ছে টোটাল, 9 জন ট্রেনিং, একজন টিম লিডার, একজন অফিসিয়াল। তারা যাচ্ছে এবং আমি বিশ্বাস করি তারা ওখান থেকে ট্রেন আপ হয়ে আসার পরে বাংলাদেশের আর্ট সিনে এই নিউ মিডিয়ার একটা বড় ইম্প্যাক্ট দেখবেন। প্রতিনিধি দলকে প্রশিক্ষণ দেবে ড্রোন শো এর জন্য বিখ্যাত চীনা প্রতিষ্ঠান ক্রস্টার্স। I know some company interest to introduce production line in Bangladesh. They want to produce drone in Bangladesh. That would be beautiful. Yes, so why not? মাসব্যাপী এই প্রশিক্ষণ শেষে আগামী 13 সেপ্টেম্বর প্রতিনিধি দলটি দেশে ফিরবে। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। এবার নিটলটা আন্তর্জাতিক সংবাদ। গাজা ইসরায়েলি হামলায় আরও 123 ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে ত্রাণ সংগ্রহ করতে গিয়ে নিহত হয়েছেন 21 জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। এছাড়া অনাহারে মারা গেছে 3 শিশুসহ 8 জন। ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় সৃষ্ট ভোগান্তিকে অকল্পনীয় উল্লেখ করে নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন, কানাডা, ফ্রান্স, যুক্তরাজ্য সহ 26টি দেশ। আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। রাজধানী হোটেল ইন্টারকন্টিনেন্টালে ব্র্যাক ব্যাংকের সহযোগিতায় শুরু হচ্ছে চাটগায়া ফুড ফেস্টিভ্যাল। চট্টগ্রামের সমৃদ্ধ স্বাদ, ঐতিহ্য ও সাংস্কৃতিক আবহে ভরপুর এই উৎসব শুরু হবে 14ই আগস্ট, চলবে 23শে আগস্ট পর্যন্ত। এ উপলক্ষে সংবাদ সম্মেলনে জানানো হয়, এই উৎসবে পরিবেশিত হবে আখিনি বিরিয়ানি, বিফ কালাবুনা, ছনার ডালের সাথে গরুর মাংস, মেজবানি বিফ, পায়া, রূপচাঁদা ফ্রাই, লইট্টা ফ্রাই, গলদা চিংড়ি মশালা, দুরুস্কুড়া, লাউ শাকসহ নোনা ইলিশ, খাইসা, শুটকি ও নানা রকম ভর্তা। এছাড়া থাকবে পিঠা, সেমাই, হালুয়া, পায়েস সহ জনপ্রিয় দেশি মিষ্টান্ন। বুফে ডিনারের মূল্য জনপ্রতি 9,500 টাকা। নির্বাচিত ব্র্যাক ব্যাংক কার্ডধারীদের জন্য থাকছে বাই 1 গেট 3 অফার। সংবাদ সম্মেলনে ছিলেন হোটেল ইন্টারকন্টিনেন্টালের জেনারেল ম্যানেজার ডেভিড ও হ্যানলন, ডিরেক্টর অফ ফুড অ্যান্ড বেভারেজ অলিভিয়ার লোরো, ডিরেক্টর অফ সেলস অ্যান্ড মার্কেটিং রেজন মারুফ, ডিরেক্টর অফ মার্কেটিং সাদমান সালাউদ্দিন ও অন্যরা। কৃষি সংবাদ। এবছর পাটের আবাদ করে চরম বিপাকে পড়েছেন কুড়িগ্রামের কৃষক। পর্যাপ্ত বৃষ্টির অভাবে পাট পচানোর জায়গা না থাকায় খেতেই নষ্ট হচ্ছে অনেকের পাট। কুড়িগ্রাম প্রতিনিধি শ্যামল ভৌমিকের তথ্য ভিডিওচিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। নিকটবর্তী খাল বিলে পানি না থাকায় ঘোড়ার গাড়িতে পাট গাছ বহন করে দূরবর্তী নিচু এলাকায় নিয়ে যাচ্ছেন অনেক কৃষক। আবার বৃষ্টির আশায় খেতে পড়ে থেকেই নষ্ট হয়ে যাচ্ছে অনেক কৃষকের পাট। শ্রাবণের শেষেও কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা না মেলায় পানির অভাবে পাট পচাতে পারছেন না কুড়িগ্রামের কৃষক। পানি নাই, বৃষ্টি নাই, এর কারণে পাট মরে যাওয়া লাগছে, আর পাট জাগাইতে পারি না। যদি ঘোড়ার গাড়ি দিয়ে নিয়ে যাই আমার 7 টাকা 8 টাকা খরচ যায়,
এই খরচ দিয়ে আমার গৃহস্থ করি পোষায় না। মোটরের পানি দিয়ে কিছু পাট খাল বিলে কোনো রকম না আইল টেল বাঁধিয়ে পাট জাগ দিছি। পাট খেতে আবাদ করি তো বিপদে পড়ছি। এবছর পাট শুরুর থেকে যাবতে বৃষ্টি নাই, পানি নাই। এমন পরিস্থিতিতে সোনালী আঁশের আবাদ ছেড়ে দেওয়ার কথাও ভাবছেন অনেকে। পানি মনে কালো কারণে পাটাটা আমার দাম কম করা লাগছে। পানি যদি ভালো হয় তাহলে আমার পাটাটা পরিষ্কার হলে পাটার দাম বাড়বে। এখানে পানির খুবই বড় সমস্যা, এই কারণে পাটের রং কালো আসছে। বিকল্প উপায়ে পাট পচাতে পরামর্শ দেওয়ার কথা ভাবছে কৃষি বিভাগ। জলবায়ুর পরিবর্তনের কারণে জুন এবং জুলাই মাসে কাঙ্ক্ষিত বৃষ্টিপাত না হওয়ার কারণে এই জেলার খাল বিল শুকিয়ে গেছে, ফলে পাট চাক দিতে কৃষকরা সমস্যার সম্মুখীন হচ্ছে। আর যদি বৃষ্টিপাত কম হয় সেক্ষেত্রে কৃষকদেরকে বিকল্প পদ্ধতি যেগুলো আছে পাট পচানো, আমরা সেই ধরনের পরামর্শগুলো দিয়ে যাচ্ছি। কৃষি বিভাগের তথ্য মতে গত বছর জেলায় 17,265 হেক্টর জমিতে পাটের আবাদ হলেও এবছর আবাদ হয়েছে 16,050 হেক্টর জমিতে। রাজীব আহমেদ, চ্যানেল আই। প্রকৃতি সংবাদ। প্রাকৃতিক পরিবেশে ঘোরাফেরা, বিনোদন ও খেলাধুলার জন্য ফেনীতে পর্যাপ্ত উদ্যান, পার্ক ও খেলার মাঠ নেই। এতে শিশুদের মানসিক ও দৈহিক বিকাশে ব্যাহত হচ্ছে। তরুণ প্রজন্মের মাঝে বাড়ছে মুঠোফোন সহ ইলেকট্রনিক ডিভাইসে আসক্তি, জড়িয়ে পড়ছে কিশোর গ্যাং সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে। খেলার মাঠ নির্মাণ সহ শিশুদের নির্মল বিনোদনে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অভিভাবক ও স্থানীয়রা। ফেনী সংবাদদাতার তথ্য ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। যে সময়টা শিশুরা দাপিয়ে বেড়াবে খেলার মাঠে, হৈহুল্লোড়ে মাতবে উন্মুক্ত পরিবেশে, সে সময়টা কাটছে গ্রিল ঘেরা বারান্দা কিংবা অট্টালিকার ছাদে। চার দেয়ালে বন্দি শিশুদের অপলক দৃষ্টি জুড়ে মুক্ত বিহঙ্গের মতো ছুটে চলার নীরব হাহাকার। ইটপাথরের নিষ্ঠুরতায় ম্লান শিশুদের আনন্দময় শৈশব। স্কুল থেকে আসার পরে যে আমার যখন ইচ্ছা করে অনেক কারোর সঙ্গে খেলতে পারি না, তখন আমি বারান্দায় এসে আমার সময় কাটাই। আমার আসলে এই সময়টা তো অনেক কষ্ট লাগে। খেলার মাঠ ও বিনোদন কেন্দ্র না থাকার কারণে আমরা বাসায় রাস্তায় খেলতে হয়। ফেনীতে নামমাত্র শিশু পার্ক থাকলেও নেই পর্যাপ্ত সুবিধা। ভিড় বাড়ছে ইনডোর গেমস সেন্টারগুলোতে। স্কুল কলেজের মাঠগুলো অপরিষ্কার, অপরিচ্ছন্ন। খেলার মাঠ, শিশু পার্ক এগুলো তৈরি করলে শিশুদের মননের বিকাশ ঘটবে। আশেপাশে খেলার মাঠও নাই আর পরিবেশও নাই পাশাপাশি, তখন তারা দেখা যায় যে ঘরের মধ্যে বন্দী হয়ে মোবাইলে আসক্ত হয়ে পড়ে। মাঠ ও পার্ক স্বল্পতায় বাড়ছে স্থূলতা, মুঠোফোন সহ ইলেকট্রনিক ডিভাইস কেড়ে নিচ্ছে দৃষ্টিশক্তি। বাসায় থাকছে, পড়াশোনা করছে, মোবাইল টিভি দেখছে, সারাক্ষণ বসে বসে থাকছে, ফলে তাদের স্বাস্থ্য বেশি বেড়ে যাচ্ছে। শিশুদের নির্মল বিনোদনে সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিতের আশ্বাস কর্তৃপক্ষের। মাঠ আসলে সংখ্যা অনেক কম, যার কারণে আসলে আমাদের খেলোয়াড়রা ঠিক মতো অনুশীলনটা করতে পারছে না। সকল শিক্ষা প্রতিষ্ঠানকে আহ্বান করব যে তাদের খেলার মাঠটি যেন সংরক্ষণ করা হয় এবং শিশুদের খেলার মাঠের পরিধি আরো বাড়ানো হোক। সামাজিক অবক্ষয় রোধের পাশাপাশি শিশু কিশোরের সুস্থ স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পরিকল্পিত নগরায়নের তাগিদ বিশেষজ্ঞদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। অনিয়ম দুর্নীতিতে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের তারল্য খাটতে হয়েছে বলে জানিয়েছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক ব্যাংকের চেয়ারম্যান মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। বিকেলে ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যাংকের গত এক বছরের সংস্কার নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। চেয়ারম্যান বলেন, বিগত 10 থেকে 15 বছরে নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ব্যাংকটিকে ভঙ্গুর করে দেওয়া হয়েছিল। ভুয়া লোন ও নানা অব্যবস্থাপনার কারণে ব্যাংকের কার্যক্রম ভেঙে পড়েছিল বলেও জানান তিনি। দায়িত্ব নেওয়ার এক বছরে অচল অবস্থা কাটিয়ে আবারও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক সক্ষমতা অর্জন করেছে বলে দাবি করেন চেয়ারম্যান। সংবাদে আবারও বিরতি নিচ্ছি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। সিলেটের ভোলাগঞ্জে সাদা পাথর লুটের ঘটনায় অভিযানে নেমেছে দুদক, দোষীদের শনাক্তের কাজ শুরু। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে।
সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর লুটের ঘটনায় অভিযানে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদকের এনফোর্সমেন্ট টিম। রাষ্ট্রীয় পাথর অবৈধভাবে উত্তোলন ও লুটের অভিযোগে এই অভিযান চালানো হয়। বুধবার দুদকের 9 সদস্যের একটি দল পরিদর্শন করে দোষীদের শনাক্তের কাজ শুরু করে। অভিযানে নেতৃত্ব দেন দুদকের সিলেট সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক রাফি মোহাম্মদ নাজমুস সাদাত। পরিদর্শন শেষে সাংবাদিকদের মোহাম্মদ নাজমুস সাদাত বলেন, যাদের যোগ সাজসে নির্বিচারে পাথর লুট হয়েছে তাদের চিহ্নিত করে তদন্ত রিপোর্ট কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানো হবে। প্রায় কয়েকশো টাকার এই যে সম্পদ, কয়েকশো কোটি টাকার এই যে সম্পদ এখান থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, আত্মসাৎ করা হয়েছে। যে এটার সঙ্গে কারা কারা জড়িত থাকতে পারে সেগুলোর মানে ফাইন্ড আউট করা আর কি। এটার প্রতিবেদন আমরা আমাদের প্রধান কার্যালয়ে প্রেরণ করব। সেই অনুযায়ী তখন আমরা এটা নিয়ে পরবর্তী যে প্রক্রিয়াগুলো আছে সেগুলো নিয়ে কাজ হবে। শোক, শ্রদ্ধা আর ভালোবাসায় চিরবিদায় নিলেন ডাকসুর সাবেক ও একমাত্র নারীভেপী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মাহফুজা খানম। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে তাকে ডাকসুতে নেওয়া হয়। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মসজিদে জানাজার নামাজ শেষে আজিমপুর কবরস্থানে এই বীর মুক্তিযোদ্ধাকে দাফন করা হয়। লালা নওশিনের রিপোর্ট। সকাল 11:15টায় বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মাহফুজা খানমের মরদেহ নিয়ে আসা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। শুরুতে রাষ্ট্রীয় সম্মাননা গার্ড অব অনার প্রদান করা হয় মহিয়সী এই নারীকে। পরে মাহফুজা খানমকে ফুলেল শ্রদ্ধা জানায় তার সংগঠন খেলাঘর, বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্র সংগঠন, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ দীর্ঘদিনের বন্ধু স্বজনরা। প্রগতিশীল সকল প্রায় নাগরিক আন্দোলনের সাথে তার একটা অসাধারণ গুরুত্বপূর্ণ ভূমিকা তিনি পালন করেছেন। তিনি শেষ দিন পর্যন্ত সক্রিয় ছিলেন। সব সময় তিনি প্রগতিশীল আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন। ৭১ পূর্ব ও পরবর্তী সময়ে দেশের শিক্ষা ও সংস্কৃতি ক্ষেত্রে মাহফুজা খানমের যে অবদান তা তরুণদের জন্য অনুসরণীয় বলে উল্লেখ করেন শ্রদ্ধা জানাতে আসা বিশিষ্টজনেরা। বাতিঘরটা হারিয়ে গেল মনে হয়। দলগত দিক থেকে সংগঠনগতভাবেও গভীরভাবে জড়িত ছিলেন। তার শিক্ষা নিয়ে বিস্তৃত পরিসরে নতুন নেতৃত্ব জেগে উঠুক। স্মৃতিচারণ করেন পরিবারের সদস্যরাও। প্রতিটা দিন সে আমাকে ফোন করে একটু খবর নিতে যে বড়দা তুমি ভালো আছো কিনা। মা শুধু সংস্থাতে কাজ করেছেন বা সংস্থার জন্য কাজ করেছেন, মানুষের কাজ করে সেটিও নয়, আমাদের পরিবারের যে 3 ভাই বোন আমরা তাদেরকে মানুষ করেছেন। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শোক র্যালির মাধ্যমে মাহফুজা খানমের মরদেহ নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুতে। 100 বছরের ইতিহাসে ডাকসুর প্রথম ও একমাত্র এই নারী ভেপির প্রতি শ্রদ্ধা জানান ডাকসুর সাবেক নেতাকর্মীরা। এরপর মাহফুজা খানমের দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে। পরে আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হয়। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে চট্টগ্রামের চন্দনাইশে অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে সহায়তা এবং অটোরিকশা দেওয়া হয়েছে। পাশাপাশি 24-এর গণ অভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধা আজিজ নূরকে চিকিৎসা সহায়তা দেওয়া হয়। বুধবার চট্টগ্রামে বিএনপি পরিবার আয়োজিত এই মানবিক সহায়তা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিন বকুল, আবুল কাশেম সহ অন্যরা। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, রোজার আগে নির্বাচন হবে। তো ভাই, কখন নির্বাচন হবে? আপনার কথার যে সুর বা যে টোন, আপনি অনেক যুক্তি খাড়া করে একটা বিশ্লেষণী বক্তৃতা করতে পারতেন, কিন্তু গতকাল বক্তৃতার টোনের মধ্যে দেখলাম যে আপনি হাসিনা যে টোনে কথা বলতো সেই টোনটাই আপনার কণ্ঠ থেকে বেরিয়েছে। সংবাদে আবারও বিরতি নিচ্ছে, আর বিরতির পর জানিয়ে ফিরছি। 34 বছর পর পাকিস্তানের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে সিরিজ জয়। হোপের সেঞ্চুরির পর সিলসের 6 উইকেট শিকার। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে।
জাতীয় পার্টির চেয়ারম্যান JM কাদের সহ অন্যান্য নেতাকর্মীর নামে মিথ্যা মামলা প্রত্যাহার, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং জাতীয় পার্টি থেকে বহিষ্কৃত 3 নেতার কুশপুত্তলিকা পোড়ানো সহ বিক্ষোভ সমাবেশ করেছেন রংপুর মহানগর ও জেলা জাতীয় পার্টির নেতাকর্মীরা। বিক্ষোভ শেষে রংপুরে জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে দলের কো-চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর লুটের বিষয়ে প্রশাসনের নিষ্ক্রিয়তা এবং জাতীয় নির্বাচন নিয়ে এনসিপি জামায়াতের বক্তব্যের সমালোচনা করেন। এ সময় ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য SM ইয়াসির ও ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সহ অন্যরা। সংবাদ শেষ করব সবশেষে ফ্রেশ আটা ময়দার সূচি। সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। যারা ধমক দিয়ে বলেন নির্বাচন হবে না, তারা জনগণের চাওয়া ভেবেছেন কিনা বিএনপির প্রশ্ন। দু একটি দল পরিস্থিতি জটিল করতে চাচ্ছে অভিযোগ। আরপিও সংশোধনীতে সব আসনে না ভোটের সুযোগ রাখা উচিত মনে করেন বিশেষজ্ঞরা। সশস্ত্র বাহিনীকে অন্তর্ভুক্ত করায় ভোটারদের আস্থা বাড়ার প্রত্যাশা। সামাজিক ব্যবসায় প্রসারে মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডক্টরেট ডিগ্রিতে ভূষিত প্রধান উপদেষ্টা। তরুণদের কর্মসংস্থান সৃষ্টির তাগিদ। এবং সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে খুলনার উপকূলে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ। প্রাকৃতিক ভারসাম্য রক্ষার সহায়ক হবে প্রত্যাশা। এই ছিল সংবাদ আয়োজন। ধন্যবাদ সবাইকে।